বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে যারা অনলাইন ফেসবুক অনলাইন ক্লাসে আছো এবং যারা এই অনলাইন ক্লাসের বাইরে আছো, সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল ইসলাম হিদায়েত, প্রভাষক, খণ্ডকালীন বাংলা, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে সমগ্র বিশ্ব কোভিড-19 তথা করোনা ভাইরাসে আক্রান্ত। বাংলাদেশেও এই করোনা ভাইরাসের প্রভাবে মহামারী দেখা দিয়েছে। এই করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে করে শিক্ষার্থীরা বাড়িতে থেকে, বাসায় থেকে বিদ্যায়তনিক শৃঙ্খলার দ্বারা আবদ্ধ থাকতে পারে, তাদের অধ্যয়ন সচল রাখতে পারে। এই লক্ষ্যেই এই কলেজ পরিবার অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আজকের এই ক্লাসে আমি প্রথম তোমাদের সাথে বাংলা বিষয়ের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব বাংলা দ্বিতীয় পত্রের নির্মিত অংশের ছোট্ট একটি টপিক, আবেদনপত্র। আমরা একটু লিখে নিতে পারি। আমরা আজকে তোমাদের সাথে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আবেদনপত্র। মূলত এই আবেদনপত্র যে ধরনের হয়ে থাকে, চাকরির জন্য আবেদনপত্র, সংবাদপত্র প্রকাশের জন্য আবেদনপত্র কিংবা সাধারণ আবেদনপত্র, এই সমস্ত আবেদনপত্র আমরা দেখে থাকি, লিখে থাকি। তো এইচএসসি পরীক্ষার্থী কিংবা প্রথম বর্ষে যারা আছো, তারা আজকের ক্লাসে একটু রিভিউ করে নিতে পারো। আমরা জানি মোটামুটিভাবে এই আবেদনপত্রগুলো তোমরা ইতিমধ্যে পড়েছো, আমরাই পড়িয়েছি। তারপরেও যাতে করে তোমরা আরেকবার নিজের পড়াটা রিভিউ করতে পারো, সে লক্ষ্যে আজকে আবার এই বিষয়টি নিয়ে আমি তোমাদের মাঝে উপস্থিত হয়েছি। আমরা প্রথমে এই আবেদনপত্রের দৃষ্টিকোণ থেকে প্রথমে চাকরির জন্য যে আবেদনপত্রগুলো আছে আমরা এটা একটু দেখবার চেষ্টা করব। আমার সাথে যারা আছো তারা খাতা কলম থাকলে নিজের আবেদনপত্রটা যে যে জায়গায় ভুল হয় কিংবা যে যে জায়গায় সংশোধন করার আছে বলে মনে হয়, তোমরা সেই জায়গাটা সংশোধন করে নিতে পারো। আমরা প্রথমেই লিখবো আবেদনপত্রের চাকরির জন্য আবেদনপত্র। আমি আগে বলে নিয়েছিলাম যে চাকরির জন্য আবেদনপত্র, এই আবেদনপত্রের প্রথমে আমরা লিখবো তারিখ। তবে মনে রাখা দরকার, এখানে তারিখ শব্দ লেখা যাবে না। তারিখ না লিখে শুধু তারিখটা লিখবো আমরা, এজন্য যে যাতে করে একই বিষয় যাতে করে দুইবার ব্যবহৃত না হয়, সেই লক্ষ্যে মূলত শুধুমাত্র আমরা তারিখটা লিখব। এরপরে লিখবো আমরা বরাবর, প্রত্যেকটা যেন সোজা হয়, লাইনগুলো একটার সাথে আরেকটা যেন সোজা থাকে। বরাবর অধ্যক্ষ, একটা কলেজের নাম লিখতে পারো। আমি আমাদের কলেজের নামও লিখতে পারি শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ। শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, তুমি পূর্ণাঙ্গটা লিখে নেবে, ময়মনসিংহ। এর পরবর্তীতে আমরা বিষয়টা লিখবো এখানে। এই ময়মনসিংহটা তুমি নিচেও লিখতে পারো কিংবা ওই সাইডে বা পাশে তুমি লিখে নিতে পারো। এর পরবর্তীতে আমরা লিখব বিষয়। তুমি যে বিষয়ে তুমি আবেদন করবে, বিষয়। বিষয় যেহেতু তুমি কলেজে আবেদন করতেছো চাকরির জন্য, সেহেতু সেটা হবে প্রভাষক অথবা প্রদর্শক, এই দুটা বিষয় হতে পারে। আর যদি তুমি প্রাথমিক বিদ্যালয় হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে একটু ব্যতিক্রম হতে পারে। সেক্ষেত্রে বরাবর অধ্যক্ষের জায়গায় হবে মহাপরিচালক, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর, ঢাকা, সেই বরাবর হতে পারে। আর যদি তুমি অন্যান্য বেসরকারি যে সমস্ত প্রতিষ্ঠান আছে কিংবা ব্যাংক আছে, বিমা আছে, এই সমস্ত যা কিছু থাকতে পারে, ওটার তার মহাপরিচালক বা পরিচালক বা অধিদপ্তরের প্রধান যিনি থাকে তার বরাবরে আমাদের আবেদনপত্রগুলি লিখে নিতে হবে। যেহেতু আমি স্কুল না কলেজের আবেদনপত্রের কথা বলেছি, সেই দৃষ্টিকোণ থেকে আমাদের অধ্যক্ষ শব্দটা ব্যবহার করতে হবে। এখানে অনেকেই প্রধান শিক্ষক লেখেন, আমরা মনে রাখবো যে কলেজে কখনো প্রধান শিক্ষক হয় না, উনি হন অধ্যক্ষ। এখানে আমাদের বিষয়টা আমরা লিখব, বিষয় প্রভাষক, ব্র্যাকেটে আমার বিষয়ের নামটা আমি লিখে নিতে পারি। আমি যেহেতু বাংলা পড়াচ্ছি সেজন্য বিষয়টা বাংলায় লিখলাম, প্রভাষক বাংলা পদে চাকরির জন্য আবেদন।
আবেদন, এই আমরা একটু লিখে নিলাম প্রভাষক বাংলা। তুমি যদি অন্যান্য কোনো বিষয় হয়ে থাকো তাহলে সেই ক্ষেত্রে তুমি তোমার বিষয়টা তুমি ব্যবহার করবে, ব্র্যাকেটে বিষয়টা দিয়ে দিলে ভালো হয়। এরপরে আমরা লিখব জনাব লিখতে পারি, মহোদয় লিখতে পারি, মহাত্মন লিখতে পারি, আমাদের যার যা ভালো মনে হয় সেটা আমরা লিখে নিতে পারি। আমি ব্যবহার করলাম জনাব। জনাব এখানে কিছু নিবেদন আছে, আমরা নিবেদনটুকু লিখবো। আমি এখানে বলতে পারি যে বিনীত নিবেদন এই যে, অথবা বলে নিতে পারি সবিনয় নিবেদন এই যে, কিংবা যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, অর্থাৎ যার যেটা ভালো লাগে তিনি ওই শব্দটা ব্যবহার করে নিতে পারো। বিনীত নিবেদন এই যে, আমি ওইটুকু বাকি রাখলাম, তোমরা তোমাদের ভাষাগত মাধুর্য দিয়ে তোমরা ওই শব্দগুলো তোমরা প্রয়োগ করবে। যে যথাবিহিত সম্মান প্রদর্শন পূর্বক বিনীত নিবেদন এই যে, তুমি 30 তারিখ আবেদনপত্র লিখেছ, কমপক্ষে এটার 10 থেকে 15 দিন আগে তুমি কোনো একটা বিজ্ঞাপনের মাধ্যমে এটা তুমি পেয়েছিলে, কোনো একটা পত্রিকার বিজ্ঞাপনের মারফত বা বিজ্ঞাপনের মাধ্যমে তুমি পেয়েছিলে, ওই দৃষ্টিকোণ থেকে তোমার এই তারিখটা এখানে সেট করতে হবে। এই বিষয়গুলো মূলত আমি তোমাদেরকে দেখানোর জন্য উপস্থিত হয়েছিলাম। নাহলে প্রতি আবেদনপত্র তোমরা সকলেই পারো, সকলেই লিখতে পারো, জাস্ট কোন কোন জায়গাগুলো আমাদের একটু সমস্যা দেখা দেয় এগুলো। আমি তারিখ লিখেছি, এখানে লিখছি আমি 30 তারিখ, তাহলে অবশ্যই আমি আবেদনপত্রটা বিভিন্ন মারফত যেটা পেয়েছিলাম সেটা কমপক্ষে 10 থেকে 15 দিন আগে। তাহলে তুমি লিখে নিতে পারো যে 10 মে 2020 দৈনিক ইত্তেফাক অথবা প্রথম আলো, তুমি যেটা ভালো মনে করো, যেহেতু এটা একটা পত্রিকা সেহেতু সেটাকে আমরা ইনভার্টেড কমার ভিতরে রাখবো। দৈনিক প্রথম আলো, দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে, বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে জানতে পারলাম যে আপনার অধীনে প্রভাষক ব্র্যাকেটে লিখে নিতে পারো প্রভাষক বাংলা, প্রভাষক বাংলা পদে লোক নিয়োগ করা হবে। লোক নিয়োগ করা হবে। আরেকটি লাইন আছে আমাদের লিখে নিতে হবে, উক্ত পদে আমি একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতা ও জীবন বৃত্তান্ত আপনার সদয় অবগতির জন্য পেশ করা হলো বা উপস্থাপন করা হলো। আমরা লাইনটা লিখেও নিতে পারি। আমি যদি একটু মুছতে চাই তাহলে আমি উপরের বিষয়টা লিখে নিতে পারি। আমরা একটু মুছবো, যে এই লাইনের পরবর্তীতে আমরা যদি লিখি, আমরা লিখেছিলাম যে পদে জানতে পারলাম যে আপনার অধীনে প্রভাষক বাংলা পদে লোক নিয়োগ করা হবে। আমি এখান থেকে লেখা শুরু করতে চেয়েছিলাম, আমরা এটা উপরে লিখব, উক্ত পদে আমি একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতা ও জীবন বৃত্তান্ত আপনার সদয় অবগতির জন্য
আমরা এমনি লিখে নিতে পারতাম যে আমার শিক্ষাগত যোগ্যতা বা আমার প্রয়োজনীয় তথ্যাদি আপনার কাছে পেশ করা হলো, সহজ সরল ভাষায় লিখতে পারতাম। কিন্তু যেহেতু আমি চাকরির জন্য লিখবো, একটু মার্জিত ভাষায় উপস্থাপন করবার চেষ্টা করব নিজেকে, সেজন্য এভাবে বলছি যে শিক্ষাগত যোগ্যতা ও জীবন বৃত্তান্ত আপনার সদয় অবগতির জন্য, কারণ সদয় না হলে চাকরি পাওয়াটা আসলে কঠিন, তাই না? সদয় অবগতির জন্য উপস্থাপন করা হলো, হ্যাঁ, বা পেশ করা হলো। ব্যাস, আমরা এটুকু মুছে ফেলি এখন। এখান থেকে পরবর্তীতে আমি আমার জীবন বৃত্তান্ত তথা বায়োডাটা, আমরা যাকে বলে থাকি সিবি, এটা আমরা এখানে উপস্থাপন করব। এটুকু আমি আরেকবার বলছি যে যথাবিহিত সম্মান প্রদর্শনপূর্বক বিনীত নিবেদন এই যে গত এত তারিখ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারলাম যে আপনার অধীনে প্রভাষক বাংলা পদে লোক নিয়োগ করা হবে। উক্ত পদে আমি একজন প্রার্থী হিসেবে নিম্নে আমার শিক্ষাগত যোগ্যতা ও জীবন বৃত্তান্ত আপনার সদয় অবগতির জন্য উপস্থাপন করা হলো। এবার আমরা উপস্থাপন করব, ঠিক আছে? আমরা প্রথমত লিখব, এগুলো তুমি ক্রমিক নাম্বার দিয়ে লিখে নিতে পারো, ক্রমিক নাম্বার ছাড়াও লিখতে পারো। তুমি প্রথমে লিখতে পারো প্রার্থীর নাম অথবা নাম, প্রার্থীর নাম, তুমি নাম লিখে নিতে পারো। প্রার্থীর নাম, আমরা নামটা লিখলাম না, যার যার নাম তুমি লিখবে, আমি লিখলাম ক। এরপরে লিখবে প্রার্থীর পিতার নাম, পিতার নাম আমি লিখলাম খ। এরপরে লিখবে মাতার নাম, সরি, এরপরে লিখবে মাতার নাম, আমি লিখলাম গ। তোমরা নিজেদের মতো করে লিখে নিতে পারো। এরপরে যেটা থাকবে সেটা হচ্ছে স্থায়ী ঠিকানা, স্থায়ী ঠিকানা। তুমি এখানে স্থায়ী ঠিকানা যেটা থাকবে সেটা হচ্ছে গ্রাম, একটা কিছু লিখবে, আমি লিখলাম ঘ। এরপরে লিখবে পোস্ট অফিস, তুমি লিখবা ও, একটা কিছু লিখে নিতে পারো আর কি। এরপরে লিখবে উপজেলা, একটা কিছু লিখে নিতে পারো চ। এরপরে লিখবে জেলা, তুমি লিখে নিতে পারো ছ, বা একটা অ্যাড্রেস তুমি লিখতে পারো। এরপরে থাকবে আমাদের বর্তমান ঠিকানা। অনেকের আছে যে স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা মূলত একই হয়ে থাকে, সেক্ষেত্রে অনেকে আমরা লিখে দিতে চাই যে ওই, এটা আসলে মানানসই না, খুব একটা ভালো দেখা যায় না, জায়গাটা ফাঁকা থেকে যায়। ওই ক্ষেত্রে আমাদের যদি একই থাকে তারপরে আমরা লিখে দিব, ওই কথাটা না লেখাটাই বেটার। আর যদি ঠিকানা যদি ভিন্ন থাকে, কিংবা ছেলে গ্রামে এখন শহরে আছো, তাহলে শহরের অ্যাড্রেসটা তুমি এখানে লিখে নিতে পারো। যেমন একটা অ্যাড্রেস আমি লিখি যে 71/A আকুয়া ময়মনসিংহ, আমি লিখলাম। ব্যাস, এটুকু হয়ে গেল। বর্তমান ঠিকানা পর্যন্ত আমরা লিখে নিলাম। এর পরবর্তীতে আমি যদি যাই, তাহলে 6 নম্বরে যাই, আমি একটু উপরে মুছতে চাচ্ছি। আমরা আসি এবার 6, এখানে আমরা লিখব জন্ম তারিখ। এটার সাথে অনেক কিছু রিলেটেড। জন্ম তারিখ, আমি একটা তারিখ লিখব, আমি লিখলাম 1/1/1989। এরপরে লিখব আমরা জাতীয়তা, জন্ম তারিখের সাথে বয়সটা জন্ম তারিখের সাথে দেওয়াটাই বেটার। আমরা বয়স যদি থাকে তাহলে বয়সটা গণনা করে আমরা লিখে নেব বয়স, কারণ অনেক চাকরির ক্ষেত্রে বয়সটা চাওয়া হয়ে থাকে যে 30 তারিখের 30 বছরের বেশি অতিক্রম হয়েছে, এই ধরনের বয়স গ্রহণযোগ্য নয়, 30 বছরের মধ্যে হতে হবে। তাই বলছিলাম যে বয়স
থাকে তুমি বয়সটা বের করে ওই সনের সাথে বয়সটা বের করে তুমি এখানে লিখে নেবে। এই জন্য আমাদের বয়সটাও দিতে হবে। এরপরে বলবো আমি 8 নম্বরে আসো জাতীয়তা। 8 নম্বরে আমরা লিখব জাতীয়তা। জন্মসূত্রে বাংলাদেশী। জন্মসূত্রে কথাটা বলার প্রয়োজন নেই, বাংলাদেশী লিখলেই হয়ে যাবে, বাংলাদেশী। অনেকে ব্র্যাকেটে লিখে জন্মসূত্রে, প্রয়োজন নেই, ওইটুকু না হলেও চলবে। জাতীয়তা। এরপরে আসো আমাদের ধর্ম। যে যে ধর্মের অধিকারী বা যে যে ধর্মের জন্মগ্রহণ করেছে সেই ধর্মের কথাই লিখবে এখানে। আমি আমার ধর্মের কথা লিখি, আমি লিখলাম ধর্ম, লিখলাম ইসলাম। ইসলামের মধ্যে অনেকে আছে, শিয়া আছে, সুন্নি আছে, অনেকে লিখে থাকে, এগুলো প্রয়োজন নেই। আমরা সুন্নি কি না এটুকু আমরা জানি, শুধু ইসলাম লিখলেই চলবে। এর পরবর্তীতে আমাদের যে বিষয়টা থাকবে ধর্মের পরবর্তীতে আমাদের 10 নম্বরে যেটা থাকবে সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। এখানটাই একটু ঝামেলা হয়ে যায় আমাদের শিক্ষার্থীদের। অনেকেই এখানে সন তারিখ কিংবা পাসিং ইয়ার যেগুলো আছে এগুলো অনেকের সাথে অনেকটা মিলে না। এটা দেখানোর জন্যই মূলত আমাদের আশা, কারণ আমরা এগুলো আবেদনপত্র আমরা মোটামুটিভাবে আগেই পড়েছি। আমরা 10 নম্বরটা লিখব, এটা একটা কলাম করে লিখতে হবে। আমরা বলেছিলাম যে 10 নাম্বারটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা। তো শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে আমাদের একটু কলাম বানিয়ে নিতে হবে, আমরা আগে বলেছিলাম। প্রথমে আমরা লিখব পরীক্ষার নাম। পরীক্ষার নাম। এর পরবর্তীতে লিখব আমাদের পাশের সন বা পাসিং ইয়ার, যেটাকে আমরা বলি পাশের সন। এর পরবর্তীতে আমরা লিখব গ্রুপ তথা বিভাগ কি ছিল আমাদের, বিভাগ লিখব। এর পরবর্তীতে লিখব আমরা প্রাপ্ত জিপিএ অথবা সিজিপিএ। সিজিপিএ কথাটা এজন্যই বলছি কারণ অনার্স মাস্টার্সে এখন পর্যন্ত সিজিপিএ আমরা পড়ে এসেছি। জিপিএ অথবা সিজিপিএ, কারণ সিজিপিএটা এখনো বিশ্ববিদ্যালয়ে চালু আছে, আর কিছুদিন পরে যতটুকু শুনছি যে এসএসসি ইন্টারমিডিয়েটেও এই সিজিপিএ পদ্ধতিটা চালু করা হবে। সিজিপিএ গ্রেড পয়েন্ট এভারেজ, কুমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ বা করসপন্ডেন্স গ্রেড পয়েন্ট এভারেজ, সিজিপিএ। হ্যাঁ, আমরা এরপরে লিখব প্রতিষ্ঠান, বোর্ড বা বিশ্ববিদ্যালয়, কোন প্রতিষ্ঠান থেকে আমরা পাশ করেছি, বিশ্ববিদ্যালয়। এখানে একটু বলে রাখা দরকার, অনেকেই এই পাসের সনের সাথে অনেকগুলো বিষয় অনেকেই গুলিয়ে ফেলে, এটা দেখানো আমাদের জরুরি, অতীব জরুরি, একটু মাথায় রাখতে হবে। আবার এখানে ক্রমিক নম্বরে দেওয়া যেতে পারে যে 1 নম্বরে কি আছে, 2 নম্বরে কি আছে। তো প্রথমে আসো এসএসসি। এসএসসি পাশের সন ধরো 2004। জিপিএ যেহেতু চাকরির আশায় দিয়েছো তাহলে ভালোটা দাও, জিপিএ 5 দাও বা A+, এটাও দিতে পারো। সরি, এটা বিভাগ আমরা লিখে নিতে পারি বিজ্ঞান। বিজ্ঞান জিপিএ A+ অথবা জিপিএ 5 এটা ধরে নিতে পারো। আমি জিপিএ 5 ব্র্যাকেটে A+, যে যেটা লিখো, একটা লিখলেও চলবে। বোর্ড ঢাকা বোর্ড লিখো, বা তুমি যদি অন্য কোনো বোর্ডের অধিকারী হয়ে থাকো তাহলে সেটা লিখবে, যে যে বোর্ড থাকো লিখতে পারো ওটা। আচ্ছা, এরপরে আসো, এটা আমরা একটা কলামের মধ্যে রেখে দিব। এরপরে আসো, আমরা বলতেছিলাম যে তুমি যদি, যেহেতু তুমি 4-এ এসএসসি দিয়েছো, তাহলে এসএসসির
সনটা হবে 2006। আমাদের একটু মাথায় রাখতে হবে, কারণ 2 বছর মেয়াদি আমাদের এই কোর্স। তুমি যদি বিজ্ঞান হয়ে থাকো তাহলে বিজ্ঞান লিখো, যদি মানবিক শাখার হয়ে থাকো তাহলে মানবিক শাখা লিখো, A+ লিখলেও চলবে অথবা GPA 5 এটাও চলবে। এরপরে আসো যে বিএ সম্মান, আমরা জানি এসএসসি থেকে অনার্স করতে গেলে 4 বছর মেয়াদি অন্তত এটা আমাদের পড়ে নিতে হবে। আমি যেহেতু বাংলা বিষয়ে, সেই দৃষ্টিকোণ থেকে আমাকে বাংলা, তুমি যদি অন্যান্য বিষয় থাকো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি হয়ে থাকো তাহলে তুমি যে বিষয় থেকে পাশ করেছো সেই বিষয়ে তুমি প্রভাষক হতে পারবে। মাথায় রাখতে হবে যে বিষয়টা আমার ঠিক আছে কিনা। হ্যাঁ, জিপি যেহেতু এটা সিজিপিএ আউট অফ 4, সেই দৃষ্টিকোণ থেকে আমি লিখেছি 3.50 ঢাকা বিশ্ববিদ্যালয়, তুমি যে বিশ্ববিদ্যালয় সেটা লিখে নিতে পারো। এরপরে MA 2011, যেহেতু 10-এ আমি অনার্স করেছি, যেহেতু এটা 1 বছর মেয়াদি, সেই লক্ষ্যে আমি লিখেছি 11। এটাও মাথায় রাখতে হবে বাংলা, যেহেতু তুমি প্রভাষক হচ্ছে বাংলার। এখানে আমি সিজিপিএ 3.5 লিখেছি, যেহেতু এটাও আউট অফ 4, আর এগুলো আউট অফ 5। 5 থেকে তুমি 5 পেয়েছো, আর এখানে তুমি 4 থেকে 3.5। বাংলা বিষয় অতটুকু, এর চেয়ে বেশি মার্কস পাওয়াটা সত্যি কষ্টদায়ক। এরপরে 11 নম্বরে আমাদের লিখতে হবে বৈবাহিক অবস্থা। তুমি যদি বিবাহিত হয়ে থাকো তাহলে লিখবে, আর তুমি যদি অবিবাহিত হয়ে থাকো তাহলে তুমি সেটাও লিখবে। অভিজ্ঞতা, যদি তোমার কোনো অভিজ্ঞতা থাকে, পূর্বে কোনো কলেজে যদি তুমি অভিজ্ঞতা অর্জন করে থেকে থাকো তাহলে তুমি লিখতে পারো যে অমুক কলেজে খণ্ডকালীন প্রভাষক পদে অদ্যাবধি নিয়োজিত আছে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত, তুমি এটা লিখে নিতে পারো। এরপরে আমরা আসব অতএব, এরপরে এই বরাবরই আমরা আসবো অতএব। কিন্তু এখানে একটু বলে রাখা দরকার যে আমাদের শিক্ষার্থীরা অতএব না লিখে সংযুক্তিটা আগে লিখে ফেলে, এটা আসলে অত্যন্ত দুঃখজনক। অতএব থেকে তুমি এখানে নিবেদনটা তুমি সেরে নিবে যে অতএব মহোদয় সমীপে, আমি একটু বলছি তোমরা একটু ভালো করে শুনে রাখো বা লিখে নিতে পারো। অতএব মহোদয় সমীপে আকুল প্রার্থনা এই যে আমাকে উক্ত পদে নিয়োগদান করলে আমার যোগ্যতা এবং কর্মদক্ষতার দ্বারা আপনার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকব। আমরা অনেকেই লিখে থাকি যে আমাকে নিয়োগ দিতে আপনার মর্জি হয়, আমাকে নিয়োগ দিতে বাধ্য থাকিবেন, বাধিত করবেন। এগুলো আসলে ভাষাগত কিছু মাধুর্যতার প্রয়োজন আছে, যেহেতু আমি চাকরির জন্য আবেদন করেছি সেই লক্ষ্যে আমি বলছি। যে আমি আরেকবার বলছি, অতএব মহোদয় সমীপে আকুল প্রার্থনা এই যে আমাকে উক্ত পদে নিয়োগদান করলে আমার যোগ্যতা এবং কর্মদক্ষতার দ্বারা আপনার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকব। স্যার এইটুকু যদি পড়ে থাকে তাহলে আমার মনে হয় অবশ্যই তিনি আকর্ষিত হবেন। এরপরে তুমি লিখবা এই অতএবের নিবেদন পর্বটা যখন শেষ হয়ে গেল, আমি উপরে লিখছি অতএবের নিবেদন পর্বটা যখন শেষ হয়ে যাবে তখন তুমি লিখবা নিবেদক, এরপরে তুমি সংযুক্তি, এগুলো আমরা লিখব। তাহলে আমরা বলতেছিলাম যে অতএব মহোদয় সমীপে বিনীত প্রার্থনা বা আকুল প্রার্থনা আমাকে উক্ত পদে নিয়োগদান করলে আমার যোগ্যতা এবং কর্মদক্ষতা দ্বারা আপনার সন্তুষ্টি অর্জনে সচেষ্ট থাকব। এরপরে তুমি লিখবে নিবেদক। এখানে একটু কথা বলা দরকার আছে যে অনেকে লিখে থাকো বিনীত নিবেদক। বিনীত এবং নিবেদক দুটোর মধ্যে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। বিনীত যা, নিবেদক ঠিক তাই। সেই লক্ষ্যে আমরা একটা শব্দ শুধু ব্যবহার করব, নিবেদক অথবা বিনীত। যদি নিবেদক লিখি নিবেদক, যদি বিনীত লিখে থাকি তাহলে বিনীত। এখানে দুটো শব্দ লেখার কোনো প্রয়োজন নেই। সুতরাং আমরা লিখব নিবেদক। আমি একটাই লিখলাম নিবেদক। নিবেদক, তুমি তোমার নামটা লিখবে, সহজে তোমার স্বাক্ষরটা করবে। তোমার আবেদনপত্র মোটামুটি ভাবে ভিতরটুকু শেষ হয়ে গেছে। এর পরবর্তীতে আমরা শেষে গিয়ে লিখবো নিবেদক, গিয়ে তুমি নাম লিখেছিলে ক, সেটা তুমি লিখবে। এর পরবর্তীতে শেষে গিয়ে লিখবে তুমি সংযুক্তি, অর্থাৎ প্রয়োজনীয় যে সমস্ত কাগজপত্রগুলো তুমি তোমার আবেদনপত্রের সাথে সাবমিট করতেছো, প্রদান করতেছো, সেই সমস্ত জিনিস তুমি লিখবে। এখানে 1, 2 দিয়ে তুমি সিরিয়াল লিখতে পারো যে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের বা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, ইউনিয়ন পরিষদ বা পৌরসভার মেয়র কর্তৃক বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্বের সনদ এবং চারিত্রিক সনদপত্র। এরপরে তুমি লিখে নিতে পারো যে জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি। এর পরবর্তীতে তোমার যেটা থাকবে যে ব্যাংক ড্রাফট অথবা পে অর্ডার 500 টাকা মূল্যের
হ্যাঁ, ব্যাংক ড্রাফট, ব্যাস তোমার আবেদনপত্র, চাকরির জন্য আবেদনপত্র মোটামুটি শেষ হয়েছে। এরপরেও একটু কথা আছে, যেহেতু আমরা আবেদনপত্রটা বাই মেইল যদি করি তাহলে অবশ্যই আমাদের এই আবেদনপত্রটা আমাদের একটা খাম বানাতে হবে। খামের মধ্যে আমরা এই আবেদনপত্রটা প্রেরণ করব। প্রথমত এখানে থাকবে প্রেরক, যেটা তুমি নিজে যে সেন্ড করতেছে, তুমি তোমার নিজের ঠিকানা আগে একবার লিখেছো সেটা এখানে লিখবে। হ্যাঁ, এরপরে থাকবে প্রাপক। প্রাপক হচ্ছেন অধ্যক্ষ মহোদয়, যার বরাবরে তুমি লিখবে। সেটা অন্য কেউ হতে পারে, মহাপরিচালক হতে পারে, বা ব্যবস্থাপনা পরিচালক হতে পারে, বা যে কেউ হতে পারে, অর্থাৎ ওই অধিদপ্তর, ওই প্রতিষ্ঠানের প্রধান যিনি, তিনিই মূলত এটার হয়ে থাকবেন এখানে। তুমি যেহেতু কলেজে লিখেছিলে তাহলে অধ্যক্ষ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ। ব্যাস, তোমার আবেদনপত্র মোটামুটিভাবে শেষ হয়ে গেছে। এর বাইরে আমরা এই আবেদনপত্রটা সম্পূর্ণ লেখার কারণ হলো যে তোমাদের বিতর্কত কিছু ত্রুটি থেকে যায়, এই সনের কিংবা এই যে সংযুক্তির আগে সংযুক্তি নিয়ে যাওয়া, নিবেদকের আগে নিয়ে যাওয়া, অতএবের আগে নিয়ে যাওয়া, এই সমস্ত বিষয়বস্তুগুলো দেখভাল করার জন্য মূলত এই সম্পূর্ণ আবেদনপত্রটা লেখা। আমরা বাসায় বসে, যেহেতু আমাদের সময় অনেক আছে এখন, সময় ক্ষেপণ না করে বাসায় বসে বসে আমরা এই আবেদনপত্রটা দুই একবার লিখলে আমার মনে হয় আবেদনপত্রটা ঠিক হয়ে যাবে। আমরা আরেক ধরনের আবেদনপত্রের কথা বলেছিলাম, আমরা স্বল্প সময় শেষ করে দেব। এটা হচ্ছে যে সংবাদপত্রে প্রকাশের জন্য আবেদনপত্র। এই আবেদনপত্রগুলো অনেকটা এই আবেদনপত্রের মতোই, তবে যেহেতু সংবাদপত্রে প্রকাশ করবে সেজন্য সম্পাদক বা ওই পত্রিকার প্রধান যিনি সম্পাদক, তার বরাবরে তোমাকে এই আবেদনটা করে নিতে হবে। আমরা একটু দেখে নিতে চাই। যেমন ধরে নিতে পারো যে সড়ক দুর্ঘটনা কিংবা যানজট কিংবা তোমার এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা তোমার শিক্ষাঙ্গনের সন্ত্রাস, এই সমস্ত বিষয়বস্তুগুলো সম্পাদক বা একটা পত্রিকা তুমি প্রকাশ করবে, সম্পাদক বরাবর তুমি আবেদনটা লিখবে, সম্পাদক পরবর্তীতে তার পত্রিকার মধ্যে সেটা ইচ্ছা করলে প্রকাশ করতে পারেন বা প্রকাশ করার জন্য তুমি আবেদনটা করতে পারো। আমরা একটু বিষয় আছে, আমরা প্রথমত লিখব তারিখটা। তবে আগের মতোই বলা যেতে পারে, এখানে তারিখ লেখার ক্ষেত্রে তারিখ শব্দটা আমরা লিখব না, আমরা লিখব যে 30 মে, যেহেতু আমরা 30 তারিখ ক্লাসটা নিচ্ছি, 30 মে 2020। ওকে, আমরা লিখলাম 30 মে 2020, তারিখটা আমরা লিখলাম না। বরাবর সম্পাদক, বরাবর সম্পাদক দৈনিক প্রথম আলো, দৈনিক ইত্তেফাক, তুমি যেটাই লিখো, দৈনিক ইত্তেফাক। দৈনিক ইত্তেফাক আমরা পারতপক্ষে যতটুকু আমার মনে হয় যে এটা সম্ভবত রামকৃষ্ণ মিশন রোড, ঢাকা অবস্থিত এটা। হ্যাঁ, এক রামকৃষ্ণ বা যে রোডে থাকুক না কেন তুমি এটা লিখে নিবে, মিশন রোড, ঢাকা লিখলে, অর্থাৎ মুদ্রা কথা হচ্ছে যে তুমি তার অ্যাড্রেসটা আসলে লিখলে কিনা, সেটা পরীক্ষা খাতার জন্য হয়তোবা এইটুকু ভুল হলেও কাটা যাবে না। তাহলে সম্পাদক বরাবর তুমি আবেদন করে ফেলেছো, এখন তুমি নিবেদনটুকু লেখো। তার বরাবর যেহেতু লেখছো তাহলে তুমি এবার লেখো জনাব। জনাব লিখে আমরা একটু তার বরাবর একটু আবেদনপত্র আমাদের লিখতে হবে। আমরা এখানে লিখব যে জনাব, বহুল প্রচারিত আপনার দৈনিক ইত্তেফাক পত্রিকায় নিম্নোক্ত বিষয় সম্পর্কে বা সড়ক দুর্ঘটনা রোধের উপায় বা সড়ক দুর্ঘটনা কি, এই বিষয় সম্পর্কিত প্রতিবেদনটি আপনার পত্রিকায় প্রকাশ করে বাধিত করবেন, বা পত্রিকা প্রকাশ করলে কৃতার্থ থাকবো বা কৃতজ্ঞ থাকবো, এই ধরনের ভাষা আমরা এখানে ব্যবহার করতে পারি। আমি আরেকবার বলছি যে সবিনয় নিবেদনে এই যে আপনার বহুল প্রচারিত দৈনিক ইত্তেফাক পত্রিকায় সড়ক দুর্ঘটনা রোধের উপায় সম্পর্কিত নিবেদনটি বা আবেদনটি প্রকাশ করে বাধিত করবেন বা প্রকাশ করলে কৃতজ্ঞ থাকব। এরপরে তুমি যখন প্রকাশ করে কৃতজ্ঞ থাকব বা প্রকাশ করে বাধিত করবেন, এইটুকু যখন লিখলা, কৃতজ্ঞ থাকবো যখন লিখলা, এর পরবর্তীতে বড় করে তুমি শিরোনামটা লিখবে। যেমন তুমি লিখতে পারো যে যানজট একটি ভয়াবহ সমস্যা, যানজট একটি
সামাজিক সমস্যা, কিংবা শিক্ষাঙ্গনের সন্ত্রাস একটি সামাজিক সমস্যা, কিংবা তুমি ধরে নিতে পারো যে সড়ক দুর্ঘটনা একটি ভয়াবহ সমস্যা, হ্যাঁ, খাদ্যে ভেজাল একটি ভয়াবহ সমস্যা, এই সমস্ত সামাজিক সমস্যা সংক্রান্তই এই আবেদনপত্রগুলি বেশি থেকে থাকে। তো আমি যেটা লিখবো সেটা হচ্ছে যে খাদ্যে ভেজালও তুমি লিখতে পারো, সড়ক দুর্ঘটনা লিখতে পারো, যানজট তুমি লিখতে পারো, যে লিখলাম আমি যানজট, যানজট আমি লিখে নিতে পারি, বা সড়ক দুর্ঘটনা রোধ এটাও লিখে নিতে পারি। তুমি লিখবা যে যানজট একটি ভয়াবহ সমস্যা। এখানে আমরা শিরোনামটা ব্যবহার করব, একটি ভয়াবহ আমরা একটু বড় করে শিরোনামটা লিখব, শিরোনামটা লিখে আমরা নিজ দিয়ে মার্কিং করে দিতে পারি। এর পরবর্তীতে যানজট আসলে কোথায় কোথায় হয়, কিভাবে হয়, যানজট সম্পর্কিত বিস্তারিত একটা আমরা বিষয় লিখব। এটা একটা বা দুইটা প্যারাতে তুমি লিখে নিতে পারো। প্রথমত এখানে তুমি লিখে নিতে পারো যানজটের বিষয়, যে কোথায় কোথায় যানজট হয়, কিংবা সড়ক দুর্ঘটনা যদি থাকে তাহলে সড়ক দুর্ঘটনা কিভাবে হচ্ছে, কোথায় হচ্ছে, কখন হচ্ছে, কি কি কারণে হচ্ছে, হ্যাঁ, যার ফলাফলে কি ঘটছে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তুমি একটা নাতি দীর্ঘ একটা আলোচনা করবে। আমি বলছি যেটা একটা প্যারাতে হতে পারে, এটা দুইটা প্যারাতে হতে পারে। প্রথম প্যারায় বিষয়বস্তু, কারণ, ফলাফল লিখে নিতে পারো, এবং পরের প্যারাতে তুমি এটার সুপারিশ বা মতামত, তোমার সিদ্ধান্ত তুমি উপস্থাপন করতে পারো, যে কি কি সিদ্ধান্ত গ্রহণ করলে বা কি কি সুপারিশ তুমি করছো, যে এই বিষয়গুলো নিলে হয়তো আমাদের এই সামাজিক সমস্যাটা কিছুটা হলেও কেটে যাবে, যাতে আপাতত এই সমস্ত সমস্যা থেকে কিছুটা হলেও মুক্তি পাবে, এই বিষয়গুলো তুমি এখানে উপস্থাপন করবে। যখন শেষ হয়ে গেল, সরি আমরা আরেকটু বলে নিতে চাই, এখানে একটু ভুল হয়ে গিয়েছে। সেটা হলো যে যখন কৃতজ্ঞ থাকবো, আপনার এটা প্রচার করলে কৃতজ্ঞ থাকবে, এখানে লিখে তোমার নিবেদকটা আরেকবার লেখা দরকার। এখানে নিবেদকটা লিখতে হবে, নিবেদকটা লিখে কৃতজ্ঞ থাকবো বলে এখানে নিবেদকটা লিখে নিবেদক ক, তুমি নিজে, হ্যাঁ, নিবেদক ক। এরপরে যখন আমি আরেকবার যখন সম্পূর্ণ আবেদনটুকু, প্রতিবেদনের বিষয়টুকু যখন আমি লিখবো, লিখার পরে শেষে আরেকবার গিয়ে আমি আরেকবার লিখবো নিবেদন, নিবেদক আমি শেষে আরেকবার লিখবো। অর্থাৎ নিবেদকটা দুইবার আসতেছে। যখন আমি ওই তাকে যখন আমি আমন্ত্রণ আবেদনটুকু লিখেছিলাম, ওইখানে নিবেদন অংশটুকুর মধ্যে আমি একবার লিখেছি, আবার যখন আমার প্রতিবেদনটুকু লেখা শেষ হয়েছে শেষে আমি আরেকবার লিখেছি। অর্থাৎ এই বিষয়টা আসতেছে দুইবার। যখন নিবেদক লেখা শেষ হয়ে গেল, সর্বশেষে তুমি যেটা লিখবা একটা খাম বানাবে। আমরা আর একটু মুছে নেই। তুমি সর্বশেষে তুমি আরেকটা খাম বানাবে, তুমি একটা খাম বানাবে। এখানে হচ্ছে প্রেরক তুমি নিজে, আর এই পাশে হচ্ছে প্রাপক, এই পাশে তুমি ডাক টিকিট লিখবে, ডাক টিকিট, প্রেরক প্রাপক এইভাবে আমরা লিখব। তো প্রেরক হচ্ছে তুমি ক, এরপরে তোমার অ্যাড্রেস, এরপরে প্রাপক হচ্ছে সম্পাদক দৈনিক ইত্তেফাক, যে অ্যাড্রেসটা লিখেছিলে সেই অ্যাড্রেসটা এখানে লিখবে মোটামুটি ভাবে। তাহলে আমাদের এই যে আবেদনপত্রটুকু আমরা দুই ধরনের আবেদনপত্র আমরা লিখেছি, আমরা পড়েছি, আমরা এইভাবে যদি লিখি তাহলে আমরা আশা রাখতে পারি যে আমরা ভালো একটা মার্ক পাবো ইনশাল্লাহ। আমরা যে সময়টুকু আমরা বাসায় ব্যয় করছি সেই সময়টুকু ব্যয় না করে, নষ্ট না করে আমরা আমাদের পড়ায় কাজে লাগাই। আমরা আরেকবার বলছি যে এই করোনা ভাইরাসের মধ্যে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ আছে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও যারা পরীক্ষার্থী আছো তাদের পরীক্ষা সমাগত, পরীক্ষার পূর্ণ প্রস্তুতি তোমরা নিয়ে রাখবে, যে কোনো সময় পরীক্ষার ঘোষণা এসে যেতে পারে। আর যারা প্রথম বর্ষে আছো তাদের জন্য বলা যে তোমরা তোমাদের সময় অনেক, বাসায় সময় আছে, তোমরা বাসায় এগুলো পড়বে। আর যে যেখানে থাকো বাসায় থাকো, নিজে সচেতন থাকো, বাইরে প্রয়োজন ছাড়া খুব বেশি যাওয়ার প্রয়োজন নেই। নিজে সচেতন থাকো, নিজে বাঁচো, অপরকে বাঁচার সুযোগ দাও। সকলেই ভালো থাকো, আমার জন্য দোয়া করবে, আমিও দোয়া করি তোমরা সুস্থ থাকো। আজকে পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।